হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নেহান এবং গুনগুন। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। বাসায় কি ছবি আঁকা চলছে? হ্যাঁ। ক্রাফটিং করা? হ্যাঁ। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো ফড়িং। আজকে আমরা ফড়িং আঁকবো। ওকে আপু। এই ফড়িংটা আঁকার জন্য আমরা পেন্সিল দিয়ে আগে ড্র করব না, আমরা সম্পূর্ণ কালার দিয়ে ফড়িংটা আঁকবো এবং খুব চটজলদি একটা ফড়িং এঁকে ফেলবো রং দিয়ে। হ্যাঁ, আমরা ফড়িংটা রং করার জন্য নীলের দুইটা গ্রেড নিব, হলুদ নিব, লাল নিব, সবুজ, হালকা সবুজ নিব, কালো নিব। আমরা পানি নিয়ে নিলাম, পানি দিয়ে আগে হলুদ রংটা নিয়ে নিব। এটা কি ব্যাকগ্রাউন্ড? না, ব্যাকগ্রাউন্ড না, আমরা সরাসরি ফড়িং আঁকবো। এটা কি ফড়িং এর ডালা? হ্যাঁ, এটার সাথেই মিশিয়ে আমরা একটু লাল ছেড়ে দিব, ভেজা থাকা অবস্থাতেই কিন্তু দিতে হবে। এবারে একইভাবে আমরা লালের সাথে সামান্য একটু নীল মিশালে কি হবে বলো তো? পার্পল। পার্পল, সুন্দর একটা পার্পল রং হবে আমাদের। আমি একদিন রেড কালার ড্রাগন ফ্লাই দেখেছিলাম, ওটা দেখতে খুবই সুন্দর। ঘাস ফড়িংও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি জানো ছোটবেলায় ফড়িংকে বলতাম মিনি হেলিকপ্টার। তাই এই যে দেখো, এটা ভেজা থাকতে থাকতেই আমরা এটার ভেতরে আরেকটা রং দিয়ে দিব, তখন রং দুটো মিশে সুন্দর একটা রং হয়ে যাবে। ভেজা থাকতে থাকতে কি করছি? গ্রিন কালার দিয়ে আরেকটা রং দিয়ে দিচ্ছি। আপু তুমি জানো আমি আমার দাদু বাসায় যে অনেকগুলো ফড়িং ধরেছিলাম। তাই? আর আমিও তো ফড়িং ধরেছি। আমাদের বাসায় যখন ঢুকে যেত আমি জানালাটা খুলে দিতাম আর ফ্যানটা বন্ধ করে দিতাম যেন মরে না যায়। তাই? এবার দেখো, যেই জায়গাগুলো আমার মনে হবে যে রং একটু বেশি হয়ে গেছে, আমরা তুলিটা ভিজিয়ে এরকম করে তুলে নিব রংটা। এই কিন্তু আমাদের ডানার রং হয়ে গেল। এবারে আমরা কালো রং নিয়ে নিব। কালো রং নিয়ে, নেহান বলো তো ফড়িং ইংলিশ কি? ড্রাগন ফ্লাই। কালো দিয়ে আমরা ফড়িং এর বডিটা করে নিব। আমরা পার্পল রংটা দিয়ে এই ডানাটাকে একটু মোটা করে দিব। এই ডানাটাকেও আমরা একটু মোটা করে দিব। এই ডানাটাকে এটার সাথে মিশিয়ে দিব। এই জায়গাগুলোতে আমরা ভেজা থাকতে থাকতে রং দিয়ে দিব, মোটা অংশগুলা। হ্যাঁ। এবারে কালো রং নিয়ে এটা শুকিয়ে যাওয়ার পরে যদি আমরা করি তখন এটা দেখতে বেশি ভালো লাগবে। এরকম একটু শিরার মতো দিয়ে নিতে হয়। ফড়িং এর ডানায় কিন্তু এরকম গাছের পাতার মতো শিরা থাকে। ফড়িংদের কিন্তু পা থাকলে ওরা কিন্তু পা দিয়ে হাঁটে না, কারণ ওদের 6টি পাতে কাঁটা থাকে, ওরা কিন্তু উড়ে বেড়ায়। এবারে আমরা একটু মোটা করে কালো রং গুলিয়ে নিব। গুলিয়ে নেয়ার পরে যে কোনো একটা সাপোর্টে রেখে, ওয়াও, এটা তো অনেক সুন্দর। আমি তো এটাই বাসায় গিয়ে আঁকবো। এবারে কালোটাকে আবার আমরা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে লাল রং নিব। ওয়াও আপু, এটা তো অনেক সুন্দর হচ্ছে। এরপরে আমরা আবারও একটু কালো নিয়ে নিব। নিয়ে আমাদের এই যে ফড়িং এর বডিটা আছে, বডিটাকে একটু প্রমিনেন্ট করে দিব। আপু আমি কি একটি কবিতা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই।
সৎপাত্র লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। বাহ, কি দারুণ হয়েছে তাই না? আপু আমি কি একটা গান বলতে পারি? হ্যাঁ অবশ্যই। গানটা রং নিয়ে। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। 7টি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মালা যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। বাহ, কি দারুণ হয়েছে তাই না? গান শেষ হতে হতে আমাদের ফড়িংও কিন্তু আঁকা শেষ হয়ে গেল। এত তাড়াতাড়ি? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবং খুব দ্রুত আঁকা হয়ে গেছে ওয়াটার কালার দিয়ে। চলো আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ফড়িং আঁকা। ওকে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে ওয়াটার কালার দিয়ে আমরা কি করে ফড়িং এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে পাখি। আমরা আজকে কাগজ দিয়ে পাখি তৈরি করব। এই পাখি তৈরির জন্য আমাদের লাগবে হলুদ, মোটা কাগজ, কমলা কাগজ, লাল কাগজ। আমরা শুরুতে পাখির বডিটা এঁকে দিব। এরকম গোল মাথা, এরকম শরীর, আর এখানে লেজ। এটাকে আমরা কেটে নিব। আর যেহেতু আমরা 2 পার্ট করে কাগজ নিয়েছি, আমরা দুটোকে একত্রে করে এইখানটাতে ডানা কেটে নিব। আমাদের দুটো ডানা কিন্তু হয়ে গেল। আমাদের বডিও কাটা হয়ে গেছে। এই বডিটা আমরা ডানার উপরে বসাবো, তাই না? আমাদের এখন দেখে মনে হচ্ছে আমাদের ডানাটা আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ আপু, একটু ছোট করতে হবে। আপু এটা কি বেবি বার্ড? না, এই যে ডানা হয়ে গেল, আমাদের পাখির বডি হয়ে গেল। আমরা যদি চাই এই জায়গাটাতে আমরা একটু অন্য কালার ব্যবহার করতে পারবো। আমরা এটাকে লাল কাগজের উপরে বসিয়ে নিচ্ছি। এটা কি যে কোনো কাগজ হবে? হ্যাঁ, যে কোনো কাগজে আমরা দিতে পারি। এভাবে আমরা একটু বর্ডার দিয়ে নিতে পারি চাইলে। এবারে এই জায়গাটাতে আমরা পাখির বডিটা আটকে নিব। আমাদের লাগবে পাখির ঠোঁট। আপু জানো আমার একটা বাজিকর পাখি ছিল, খালি বলতো নিনা। হ্যাঁ, আমি কথা বললে আমাকে কপি করতো। এরকম ভাঁজ করে আমরা পাখির ঠোঁট এবং দুটো পা কেটে দিব। পা দুটো আমরা এখানে বসিয়ে দিব, মানে পাখিটা সোজা হয়ে আছে। পা দুটো বসিয়ে দিলাম, ঠোঁটটা আমরা বসিয়ে দেব। ঠোঁটটা আমার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ আপু, আর একটু ছোট করতে হবে। হ্যাঁ, কারণ পাখিদের সবসময় ছোট, কিছুটা বড় ঠোঁট থাকে, কিছুটা ছোট ঠোঁট থাকে। হ্যাঁ, এই যে দেখো হা করে আছে, তাই না? ওয়াও! এবারে আমরা গুগলি আইস নিয়ে নিব। এটা কি ক্রাফট করে দিলেও হয়? হ্যাঁ, কিছু কিছু পাখিদের ঠোঁট তো অনেক বড় হয়। আমরা দুটো গুগলি আইস বসিয়ে দিচ্ছি।
আমরা যদি চাই পাখির মাথায় একটু মুকুট পরিয়ে দিতে পারি। পৃথিবীতে তো 10,400 ধরনের পাখি আছে। আমরা যদি চাই তাহলে আমরা এই ধরনের মুকুট পরিয়ে দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে আমরা এই পিছনে আটকে দিব। এই পাখিটি কি একটা কিং বার্ড? কিং বার্ড, হ্যাঁ। এবারে একটা স্ট্রর ভেতরে আমরা উলের সুতা বা যে কোনো সুতা ডাবল করে ঢুকিয়ে নিব। এই যে আমরা ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেয়ার পরে আমরা এই জায়গাটা থেকে একটু মাপ নিয়ে নিব যে আমাদের কতটুকু লাগবে। এই মাপটা আমরা নিয়ে নিলাম, আর এই দুটো জায়গায় আমরা দুটো ছিদ্র করে নিব। তাহলে মনে হবে পাখিটা উঠছে। হ্যাঁ, এই দুটো জায়গায় আমরা দুটো ছিদ্র করে নিচ্ছি, এবং এই যে দুটো অংশ, এই দুটো অংশ আমরা এই পাশে দিয়ে দিব। নেহান, বলো তো আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। আর দোয়েলের ইংলিশ জানো না? ম্যাগপাই। এবার উল্টো পাশটা আমরা একটু দেখি। উল্টো পাশটা আমরা ভালো করে গিট দিয়ে নিব, যেন খুলে না যায়। হ্যাঁ, গিটের কারণে যেন এটা আটকে যায়। আপু, এটাকে কি আমরা ঘুড়ির মতন উড়াতে পারবো? না, এটা একটা খেলনা হবে। এই খেলনাটা আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে আমাদের মিডলে নিতে হবে। আমাদের এই সুতাটা আর এই সুতাটা মিডলে আনতে হবে। কোনটা আমাদের বেশি আছে মনে হচ্ছে, আমরা একটু দেখবো কোনটা বেশি আছে। এটাকে মিডলে নিলাম, নেয়ার পরে ডান পাশের সুতাটাকে টেনে দিলাম, বাম পাশের সুতাটাকে টেনে দিলাম, দিয়ে এই জায়গাটাতে এটা আমরা আটকে দিব। স্ট্রটাকে আটকে দিয়ে এটাকে খুব ভালো করে লাগুক। এটা লেগে যাওয়ার পরে এইটার মজাটা, এটা এইভাবে ধরবো আর এইভাবে যখন ইয়া করবো পাখিটা উড়বে। অনেক সুন্দর হয়েছে। তবে দুটো একই সমান করে নিতে হবে। হ্যাঁ, এই যে দুটো একই সমান আছে। এবারে আমরা এই জায়গাটাতে গিট দিয়ে দিব। একটা যদি বড় ছোট হয় তখন কিন্তু ডানা এলোমেলো হয়ে উঠবে, তখন আর সুন্দর লাগবে। হ্যাঁ, আর এই পাশে আমাদের ডানার অংশটা মুখের সাথে আটকে যাচ্ছে, আমরা এই অংশটা কেটে দিচ্ছি, তাহলে আমাদের মুখের সাথে আর আটকাবে না। এই পাশেও ডানার অংশটা আটকে যাচ্ছে, জন্য ভালো লাগছে না। হ্যাঁ, এই যে আমাদের পাখি হয়ে গেল। পাখিটা এখানে ধরে আমরা খেলা করতে পারবো। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে আর অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের পাখির খেলনা তৈরি। ওকে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে পাখির খেলনা তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজকে আমরা জানবো বাংলাদেশের 1000 বছরের পুরনো লোকশিল্প বাঁশ ও বেত শিল্প সম্পর্কে। আচ্ছা গুনগুন, নেহান, তোমরা কি বেত বাঁশ এগুলো চেনো? হ্যাঁ, আমার বাসায় তো বেতের সোফাও আছে। তাই? আমি তো সব সময় জেনেছি বাঁশ দিয়ে অনেক কিছু হয়ে থাকে। হ্যাঁ, বাঁশ দিয়ে তো এখন অনেক মজার মজার সব হোম ডেকোরের জিনিস পাওয়া যায়। ল্যাম্প শেড পাওয়া যায়, প্লেট ম্যাট পাওয়া যায়, ট্রে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, গ্লাসও পাওয়া যায়। হ্যাঁ, চলো আমরা বাঁশ বেত সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। ওকে আপু। বাংলাদেশের লোকজ সংস্কৃতির অনন্য অংশ হলো বাঁশ ও বেত শিল্প। গ্রামীণ জীবনযাপনের সঙ্গে বাঁশ ও বেতের সম্পর্ক অতুলান্ত গভীর। আমাদের পূর্বপুরুষেরা ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে এই দুটি উপকরণ ব্যবহার করে আসছেন। সময়ের সাথে সাথে এই শিল্প শুধু প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং রূপ নিয়েছে সৌন্দর্য ও সৃজনশীলতার
এক অসাধারণ শিল্পকর্মে। বাংলার ইতিহাসে বাঁশ ও বেতের ব্যবহার হাজার বছরের পুরনো। প্রাচীন বাংলার গ্রামীণ মানুষ ঘর বাঁধতে, মাছ ধরতে, খাবার সংরক্ষণে ও গৃহস্থলীর কাজে বাঁশ ও বেতের ব্যবহার করতেন। একসময় গ্রামে গ্রামে বাঁশঝাড় ছিল প্রতিটি পরিবারের সম্পদ। গরিবের সোনা নামে খ্যাত বাঁশ এবং নমনীয় বেত ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি পরিবারে বাঁশ ও বেত দিয়ে তৈরি নানা সামগ্রী দেখা যেত, যা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলত। বাঁশ ও বেত শুধু দৈনন্দিন ব্যবহার্য জিনিস তৈরিতেই ব্যবহৃত হয় না, বরং এর উপকরণ দিয়ে তৈরি হয় নান্দনিক শিল্পকর্ম। বাঁশ দিয়ে তৈরি হয় ঝুড়ি, ডালা, চালুনি, মাছ ধরার ফাঁদ, বাঁশি, বাঁশের ঘর ও আসবাবপত্র। অপরদিকে বেত দিয়ে তৈরি হয় চেয়ার, টেবিল, ফুলদানি, ট্রে, পাখা, ব্যাগ, ঝুড়ি ও বিভিন্ন ধরনের শোপিস। বেতের আসবাবপত্র যেমন টেকসই, তেমনি দেখতে সুন্দর ও আকর্ষণীয়। গ্রামীণ শিল্পীরা তাদের কুশলতা ও হাতের কাজের নিপুণতায় বাঁশ ও বেতকে এক একটি শিল্পকর্মে পরিণত করেন। এই শিল্পকর্মে দেখা যায় বিভিন্ন নকশা, অলংকরণ ও সৃজনশীলতার প্রকাশ। এর মধ্য দিয়ে শুধু উপকরণের ব্যবহার যোগ্যতা নয়, মানুষের সৌন্দর্যবোধও ফুটে ওঠে। বাঁশ ও বেত শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক পরিবার এই শিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা ঘরে বসেই বাঁশ, বেত দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন এবং স্থানীয় বাজারে বিক্রি করেন। এতে তাদের সংসারে অর্থনৈতিক সচ্ছলতা আসে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, বর্তমানে বাঁশ ও বেতের পণ্যের আন্তর্জাতিক বাজারও গড়ে উঠেছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ শিল্পের চাহিদা রয়েছে। ফলে এ শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে। বাঁশ ও বেত পরিবেশ বান্ধব উপাদান। এগুলো সহজলভ্য, দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবেশের ক্ষতি করে না। প্লাস্টিক ও লোহার বিকল্প হিসেবে বাঁশ ও বেত ব্যবহৃত হতে পারে, যা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সহায়ক। এ কারণে বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব শিল্পের মধ্যে বাঁশ ও বেত শিল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুগের পরিবর্তনের সাথে সাথে বাঁশ ও বেত শিল্প বর্তমানে নানা সমস্যার সম্মুখীন। প্লাস্টিক, লোহা ও আধুনিক শিল্প সামগ্রীর কারণে এ শিল্প কিছুটা গুরুত্ব হারাচ্ছে। অনেক শিল্পীরা এ পেশা ছেড়ে দিয়ে অন্য কাজে যুক্ত হচ্ছেন। অপরদিকে বাঁশ ও বেতের দামও দিন দিন বাড়ছে, ফলে অনেক কারিগর আর্থিক সংকটে ভুগছেন। বাঁশ ও বেত শিল্পকে টিকিয়ে রাখতে হলে কিছু উদ্যোগ গ্রহণ জরুরি। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ শিল্পের কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, বাঁশ ও বেত শিল্পের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া, পরিবেশ বান্ধব হিসেবে এই শিল্পকে প্রচার করা, স্থানীয় কারিগরদের সহজ শর্তে ঋণ প্রদান করা, স্কুল ও কলেজ পর্যায়ে হস্তশিল্প শিক্ষার ব্যবস্থা করে নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আগ্রহী করে তোলা। সব মিলিয়ে বলা যায়, বাঁশ ও বেত শিল্প আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ। এটি আমাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গ্রামীণ মানুষের জীবনধারা ও সৃজনশীলতার যে মেলবন্ধন এ শিল্পে দেখা যায়, তা আমাদের গর্বের বিষয়। তাই এ শিল্পকে সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে বিশ্বে আরও বিস্তৃতভাবে পরিচিত করা আমাদের দায়িত্ব। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।